গুজরাটের বাজার একদিন তোমাদের ঘুরিয়ে দেখেছিলাম, কিন্তু জানো সামনেই তো মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তির আগে থেকেই গুজরাটের পুরো বাজারটা একেবারে বদলে যায়, অনেকটা রং বেরঙের হয়ে যায়। চলো আজকে ঘুরে দেখাবো। আর তার সাথে সাথে এই শীতকালে কৃষুসোনা স্কিনের জন্য কি কি জিনিসপত্র ইউজ করি সেটাও তোমাদের জানাবো। কিভাবে আটকে গেছিল? আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম সানডে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে সানডে দিনের ব্লগটাই শেয়ার করছি। সকাল সকাল এই যে নিচে চলে এসেছি, আর যেই না রিকি গাড়ি বের করছিল, কৃষু বাবার তো খুশি একেবারে দেখার মতন, দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। সকাল সকাল আজকেই চলে আসতে হয়েছে মোবাইল রিপেয়ার করার দোকানে। আর কি বলবো, কালকে রাত অবধি রিকির ফোনটা ঠিকঠাক ছিল, সকালবেলা উঠে থেকে দেখছে ফোন অফ হয়ে রয়েছে আর ফোনে চার্জও নিচ্ছে না। আর আজকালকার দুনিয়ায় ফোন যে কতটা প্রয়োজনীয় সেটা তো আমরা সবাই জানি। তাই চা জল খাওয়ার আগেই চলে এসেছি দোকানটায়, ফোনটাকে ঠিক করিয়ে নিয়ে গিয়ে চা জল খাবো। এদিকে তো কৃষু বাবা যে সমস্ত মেয়েরা যাচ্ছে ছেলেরা যাচ্ছে ওদের ডাকাডাকি শুরু করেছে। আর দেখো এর কাণ্ড, যেখানেই কিবোর্ড দেখবে সেখানেই টাইপ করা শুরু করে দেবে। সকাল সকালই তো মোবাইলের দোকানে অনেকটা টাইম নষ্টই হলো বলা চলে। তো বাড়িতে এসেই আগে চা বসিয়ে দিয়েছি, একটুখানি চা খাবো, তারপর ঘরের কাজকর্ম শুরু করতে হবে। এদিকে কৃষুবাবুকে তো শুধুমাত্র ব্রেকফাস্ট করিয়ে নিয়ে গেছিলাম, দেখতে দেখতে অনেকটাই সময় হয়ে গেছে। এবার ওকে একটু ফল খাওয়ানোরও সময় হয়ে গেছে। চাটা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে কৃষুবাবুকে ফল খাইয়ে দেবো। আগে যেরকম কি করতাম, যখন বাসন হতো বাসনগুলো বেসিনে জমা করে রেখে দিতাম। নতুন বছরে নতুনভাবে কাজকর্ম করার চেষ্টা করছি, যাতে করে আমারই খাটনিটা খানিকটা কম হয়। এই যে যখনের বাসন তখনের ধুয়ে রাখা, এই অভ্যাসটা জানো তো খুব ভালো অভ্যাস। কিন্তু কৃষু যখন আরও ছোট ছিল, মানে 2-3 মাস আগে, তখন কি হতো বলো তো, বেশিরভাগ কাজকর্মকে কোলে নিয়ে করতে হতো। তাই ভালো অভ্যাসগুলোও ভালো লাগলেও আমার পক্ষে করা সম্ভব হতো না। এখন ধীরে ধীরে অনেকটা বুঝতে শিখেছে, নিজের মতন খেলছে, তাই চেষ্টা করছি হাতে হাতে বাসনগুলো ধুয়ে রাখার। আজকে আর ব্রেকফাস্ট করার মতন সময় নেই, ব্রেকফাস্ট করলে আবার লাঞ্চ করা যাবে না, তাই একেবারে তাড়াহুড়ো করে লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। ক্ষেতের থেকে নিয়ে এসেছিলাম একটুখানি সর্ষের শাক, আর সেটাই বাছতে বসেছি সকাল সকাল। সর্ষের শাক তাও আবার যদি একদম ক্ষেতের থেকে নিয়ে আসা হয়, কী পরিমাণে যে পোকা থাকে সেটা বলার মতন না। খেতে যেমন ভাল লাগে, কিন্তু এই সর্ষের শাক বাছতে পরিষ্কার করতে বড্ড বেশি সময় লেগে যায়। যাই হোক, শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে, আর ধুতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছে। একটা শাক ধরে সুন্দর করে পাতাগুলোকে পরিষ্কার করতে হয়েছে। এবার ওই গোড়ার দিকটা কেটে মোটামুটি সর্ষের শাকগুলোকে একটুখানি কেটে আমি একটা জলের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেব। সর্ষের শাক আমাদের ওখানে ডাল দিয়ে বানালেও এখানে কিন্তু আমি ডাল দিয়ে খুব একটা বানাই না। এখানে আমি সর্ষের শাক দিয়ে রুটি খাই, তাই পাঞ্জাবিদের মতন সর্ষের শাকটা বানাই। আজকে আবার ঘরের প্রচুর কাজকর্ম করারও ইচ্ছে রয়েছে, দেখি কতটা কি করতে পারি। 1 মিনিট বসার আজকে সময় নেই। কলকাতা থেকে আসার পর থেকে ঘরের ঝুলগুলো ঝাড়া হয়নি, আর সেরকম অর্থে ঘর খুব একটা পরিষ্কারও করা হয়নি। আজকে যেহেতু রিকি বাড়ি আছে, তাই ভাবলাম কিছু কাজবাজ করেই নিতে হবে। প্রথমেই একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা করতে হবে, সেটা হলো আমাদের সিলভার প্লে বাটনটাকে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে দেওয়ালে, যাতে সবাই এসে দেখতে পারে যে আমাদের সিলভার প্লে বাটন কিন্তু চলে এসেছে। যাই হোক, সবার থেকে বড় কথা আমার চোখের সামনে সবসময় থাকবে, আর এটা দেখে আমি সবসময় মোটিভেটেড হব। যেই না ড্রিলটা চালিয়েছে, কৃষু বাবা ঠিক ড্রিলের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে, দেখছে কি কাজকর্ম হচ্ছে। ওইদিকে রিকির কাজ করতে করতে সর্ষে শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর শাকটা সেদ্ধ হওয়ার পরপরই আমি ঠান্ডা জলে চুবিয়ে রাখলাম। পালং শাকও সেদ্ধ করার পর যদি ঠান্ডা জলে চুবিয়ে রাখা হয়, তাতে না শাকের রঙটা ভীষণ সুন্দর থাকে। এদিকে ড্রিল করা হয়ে গেছে, একটা পেরেক লাগানোও হয়ে গেছে। এবার আমি সিলভার প্লে বাটনটাকে ভালো করে দেওয়ালে টাঙিয়ে দিচ্ছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর এখন ঘরের ঝুলগুলো একটু পরিষ্কার করে নেব। শাকটাকে তো আমি ঠান্ডা জলে চুবিয়ে রেখে এসেছি, শাকটা রিকি বানাবে আর রুটিটা পরে আমি বানিয়ে নেব। যেহেতু রিকি রান্নাটা করছে, তাই আমি ভাবলাম সময় নষ্ট না করে ভালো করে ঝুলগুলোকে পরিষ্কার করে দিই। ঝুল দেখতেও ভালো লাগে না, তার সাথে সাথে ঝুল থাকা নাকি ঘরের জন্যও ভালো না। ছোট ছোট অনেক নিয়ম আছে, এগুলো অনেকের কাছে কুসংস্কার হলেও আমি ভীষণ মেনে চলি। আর আমি মনে করি যে এই জিনিসগুলো মানলে কারোর কোনো ক্ষতি হচ্ছে না, সেই জিনিসগুলো মানতে কোনো অপরাধের নেই। আর তার থেকে বড় কথা, ঝুলগুলো পরিষ্কার করলে ঘরটা অনেক বেশি সুন্দর লাগে, পরিষ্কার লাগে। আর পরিষ্কার ঘরে থাকলে দেখবে মন এমনিতেই ভালো থাকে।
আজকে শুধু কাজ করার সময় একটুখানি লন্ডভন্ড ব্যাপার হয়ে গেছে। আসলে রিকি কিছু কাজ নিয়ে বসেছে, আমি কিছু কাজ নিয়ে বসেছি, তাই ঘর একেবারে অপরিষ্কার হয়ে গেছে। আমিও দেখি ঘরের কাজকর্ম করছি, এদিকে রিকি শাকটাকে ভালো করে বানিয়ে নেবে। প্রথমেই তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কয়েকটা পেঁয়াজ কুচি আর কিছু রসুন আদা কুচি দিয়ে ভালো করে কষিয়ে তার উপর থেকে টমেটো দিয়ে দিতে হবে। টমেটোগুলো নরম করার জন্য স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতন হলুদটা কিন্তু দিয়ে দিতে হবে। অনেকেই শাক রান্নায় হলুদটা ইউজ করে না, তবে আমরা ইউজ করি, তবে সামান্য পরিমাণে। ওই যে এক একজনের রান্নার একটা ধরন থাকে, সেটাই হচ্ছে ব্যাপার। এইভাবে পাঞ্জাবিদের সর্ষে শাক বানানোর সময় একটুখানি বথুয়া শাক, তার সাথে সাথে একটু যদি পালং শাক হয় তাহলে সর্ষে শাকটা খেতে আরও টেস্টি হয়। কিন্তু আজকে ছিল না, আর আজকে যেহেতু আবার বাজার করতে যেতে হবে, তাই আমরা শুধু সর্ষে শাক দিয়েই বানিয়ে নিচ্ছি। শাকগুলো সেদ্ধ হওয়ার পর রিকি একটুখানি কুচি কুচি করে নিয়েছে। সর্ষে শাকটা যদি পরিমাণে বেশি হয় তাহলে আমি কি করি, মিক্সিতে ব্লেন্ড করে তারপর বানাই। ওই যে শাক মোটামুটি হয়েই গেছে, সিম্পল একদম রেসিপি। পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে কষিয়ে শাকটাকে দিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমিও ফ্রেশ হয়ে গেছি, গোপাল পুজো দেওয়া হয়ে গেছে। এবার কৃষ্ণসোনাকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিতে হবে। স্নান করানোর আগে আমি কয়েকটা নিয়ম সবসময় মেনে চলি। এক হচ্ছে কৃষ্ণসোনাকে তেল মালিশ করানো, সেকেন্ড হচ্ছে স্নান করার পরে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে, ওর জামা কাপড় ডাইপার সাজানো গোজানো জিনিস সমস্ত কিছু আমি আগেই বিছানার উপর সাজিয়ে রাখি, যাতে করে ওকে যখন আমি স্নান করিয়ে বের করব সমস্ত কিছু আমার হাতের কাছেই থাকে, আমাকে দৌড়াদৌড়ি না করতে হয়। আর স্নান করা তো কৃষু বাবার সব থেকে প্রিয় জিনিস, তাই স্নান করতে কোনোদিনই খুব একটা প্রবলেম ক্রিয়েট করে না। তবে মোছাতে গেলে জামা কাপড় পরাতে গেলে ভীষণ কান্নাকাটি করে। আমাদের গুজরাটে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, তাই কৃষ্ণনাকে খুব একটা গরম জলে স্নান করাতে হয় না। পায়ে আমি এক পায়ে লোশনটা লাগিয়েছি, এক পায়ে লোশনটা লাগাইনি। দেখো পার্থক্য কতটা, যেদিকের পাটায় লোশন লাগানি সেটা কতটা ড্রাই রয়েছে। ওর পুরো বডির জন্য আমি ডার্মাডিউ বেবি লোশনটা ইউজ করি। এটা ভীষণ একটা সুন্দর লোশন, গন্ধটাও ভীষণ সুন্দর, আর বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আর ডার্মাডিউ কিন্তু ডক্টররাও সাজেস্ট করেন, তাই তোমরা তোমাদের বাচ্চার জন্য এই শীতকালে এই লোশনটা ইউজ করতে পারো। তবে এটা ভীষণ ঠিক সেটা বলবো না, আমাদের এখানে যেহেতু একটু কম ঠান্ডা পড়ে, তাই এটা কৃষ্ণসোনার জন্য একদম পারফেক্ট। আর তাছাড়াও কৃষ্ণসোনার ফেসটা কিন্তু বড্ড বেশি ড্রাই, কিন্তু স্কিনটা মানে বডি স্কিনটা খুব একটা ড্রাই না, তাই এই লোশনটা কৃষ্ণসোনার জন্য ভীষণ পারফেক্ট। তোমাদের যাদের বাচ্চাদের বডি স্কিনও ভীষণ পরিমাণে ড্রাই, তারা সেটাফিলের ক্যালেন্ডুলা একটা ময়শ্চারাইজার আসে, মানে বডি লোশন আসে, সেটা ইউজ করতে পারো। ফেসটা যেহেতু কৃষ্ণসোনার ভীষণ ড্রাই, তাই আমি সেটাফিলের এই ক্যালেন্ডুলা বেবি ময়শ্চারাইজারটা ইউজ করি। এটা বহুদিন থেকেই আমি ইউজ করছি, মানে শীতের শুরু থেকেই, যখন কলকাতায় গেছিলাম তখন থেকেই ইউজ করছি। আর দেখো একটুখানি ক্রিম লাগে, আর একটুখানি ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করার পর ফেসটা কি সুন্দর একটু তেল তেলে সুন্দর একটা গ্লো চলে এসেছে। কৃষ্ণ স্কিনটা কিন্তু এটা ইউজ করার পর থেকে অনেকটা ভালো হয়েছে। অনেকে টিপ পরায় বাচ্চাদের, অনেকে টিপ পরায় না, তবে কেন জানি না আমার টিপ পরাতে বেশ ভালোই লাগে। যাই হোক, টিপ পরানোর পর একটু পাউডার দিতে হবে। শীতে যেহেতু খুব একটা পাউডার ইউজ হয় না, তাও আমি একটা পাউডার সবসময় কিনে রাখি। আমি বেবি হাগের এই পাউডারটা ইউজ করি, আর গরমকালে মোটামুটি র্যাশের প্রবলেম হলে মাঝে মধ্যে এই পাউডারটা ইউজ করে থাকি। আর তেলের জন্য যেই তেলটা দিয়ে এখন শীতকালে আমি ওকে ম্যাসাজ করি, সেটা হলো বেবি হাগের এই অলিভ অয়েলটা। এটা কোল্ড প্রেসড অলিভ অয়েল, বাচ্চাদের জন্য ভীষণ ভালো শীতকালে অলিভ অয়েল ইউজ করা, কারণ অলিভ অয়েল ইউজ করলে কি হয় বলো তো, বাচ্চাদের শরীরটা বেশ গরম থাকে। তো শীতকালে আমি এই বেবি হাগের অলিভ অয়েলটা ইউজ করি। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের জন্য কিন্তু কেনাকাটি করতে পারবে। সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়ে অদ্ভুত একটা কাণ্ড দেখলাম, যেটা এই সময় মানে সংক্রান্তির আগে হয়েই থাকে এখানে। এই যে দেখো ঘুড়িটা মানে দড়ি শুদ্ধই মাঞ্জা শুদ্ধই এরম রাস্তার এই পার থেকে ও পারে ঝুলেছিল। এবার বাইক নিয়ে যাওয়ার সময় অনেক সময় ওই পাতলা মাঞ্জা চোখে পড়ে না, সেটাই একজনের গাড়িতে আটকে গেছিলো, তাই সবাই একেবারে দাঁড়িয়ে পড়েছিল। রাস্তায় বেরিয়ে এত পরিমাণে এখন ঘুড়ির দোকান দেখা যায়, এত রং বেরঙের ঘুড়ি দেখা যায়, দেখতে ভীষণ ভালো লাগে। ওই যে তোমাদের বললাম মকর সংক্রান্তির আগে গুজরাটের বাজারটা পুরোপুরি বদলে যায়। এই কারণেই বদলে যায়, কারণ মকর সংক্রান্তির দিন গুজরাটিরা প্রচুর পরিমাণে ঘুড়ি ওড়ায়। এই যে দেখো কি সুন্দর করে মাঞ্জা তৈরি হচ্ছে এখানে, মানে সাদা একটা সুতো, সেই সুতোকে রং বেরঙের কালার করে তারপর মাঞ্জা দেওয়া হয়। প্রচুর পরিমাণে লাটাই বিক্রি হয়, প্রচুর পরিমাণে সুতো বিক্রি হয়। আর রাস্তার দুধার দিয়ে শুধু ওই যে বাঁশির দোকান, টুপির দোকান আর অনেক অনেক ঘুড়ির দোকান দেখতে পাওয়া যায় মকর সংক্রান্তির আগে।
এই মকর সংক্রান্তির দিন গুজরাটিরা প্রায় ফ্যামিলি শুদ্ধ সবাই ছাদে উঠে সারাদিন ঘুরে উড়াবে প্রায় সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আর প্রচুর পরিমাণে বাঁশি বাজাবে। যেহেতু প্রচুর পরিমাণে রোদ থাকে তাই টুপিও পরে মানে সেই ঘুরে ওড়ানোর একটা অদ্ভুত ক্রেজ থাকে। রাস্তায় বেরোলে এত পরিমাণে মাঞ্জা দেওয়া হচ্ছে আর এত রং পড়ে থাকতে দেখে সত্যি ভীষণ ভাল লাগে। এই ঘুড়ির দোকানটায় আবার অনেকগুলো ছোট ছোট ঘুড়ি ছিল জানো তো, তাই দেখে মনে হচ্ছিলো কৃষুর জন্য কিনে নিই। তবে কৃষু বাবা যে পরিমাণে দুরন্ত, আজকে কিনে দিলে এক্ষুনি ছিঁড়ে ফেলবে, তাই আজকে কিনছি না, ওই সংক্রান্তের আগের দিন ওকে কিনে দেবো। আর জানো তো গুজরাটিরা কিন্তু নিজেদের প্রত্যেকটা উৎসব পার্বণ ভীষণ সুন্দরভাবে সেলিব্রেট করে, মানে বাড়ির সবাই বাচ্চা থেকে বুড়ো সবাই মিলে সেলিব্রেট করে, এটা আমার ভীষণ ভাল লাগে। বাড়িতে চলে এসেছি, কৃষ্ণ সোনার জন্য একটা চকলেট নিয়ে এসেছি, বলাই বাহুল্য আমি বেশিটা খাবো, ওকে এক টুকরো দেবো। আর একটুখানি চা বানিয়ে নিয়েছি। আইসক্রিম দেখাও, কোনটা আইসক্রিম? আচ্ছা জোকার কোথায়? কিভাবে আটকে গেছিল আর তারপর কি করে বের করলে? কি করে বের করলে গলা থেকে? এইভাবে? ও আজকে আবার হঠাৎ করে রিকি বলল রাতে খুব একটা খিদেও নেই, তবে চটপটা কিছু খেতে যদি দিই তাহলে খাবে, ভাত বা রুটি এই জাতীয় কিছু না। আজকে বাড়িতে আসার সময় একটুখানি মাঠি নিয়ে এসেছিলাম, তো ভাবলাম মাঠি দিয়ে একটু চাট মতন বানিয়ে দিই। যদিও চাট বানাতে অনেক কিছু লাগে, তবে আজকে শীতের মধ্যে আর বেরোতে ইচ্ছা করছে না, তবে ঘরে যা সমস্ত জিনিস আছে তাই দিয়েই বানিয়ে নিচ্ছি। ওই একটা মিক্সিং জারে আগে একটা চাটনি বানিয়ে নেব, তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, পরিমাণ মতন নুন আর একটুখানি লেবুর রস আর পরিমাণ মতন জল দিয়ে একটা চাটনি মতন বানিয়ে দেব। এই চাটনিতে তোমরা চাইলেই একটুখানি রসুন ইউজ করতে পারো, তবে আমি দিচ্ছি না, কারণ মাঝে মধ্যে না কাঁচা রসুনটা রাতে খেলে ভীষণ গ্যাস অম্বলের প্রবলেম হয়। তো এই চাটনিটা বানিয়ে নেব। আর এদিকে চা বানানোর সময় আমি কিছু কাঁচা ছোলা আর কয়েকটা আলু গোটা গোটাই সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আজকে ভাবছি যে এই মটর, একটুখানি আলু আর এই মাঠি দিয়ে একটু চাট মতন সুন্দর করে বানিয়ে দেবো। মাঝে মধ্যেই রিকির আবার এই ব্যামোটা ওঠে, রাত্রেবেলা অনেক সময় ভারী খাবার খেতে চায় না, ভাত বা রুটি এই জাতীয় খাবারগুলো খেতে চায় না, তাই মাঝে মধ্যেই দেখবে আমরা চাউমিন, কোনো দিন মাঞ্চুরিয়ান, কোনো দিন মোমোজ এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি। আজকে যেরকম চটপটা বলতে এটাই আমার মাথায় আসলো, তো এটাই বানিয়ে নিচ্ছি। প্রথমে মাঠিগুলোকে একটুখানি ভেঙে নেব, মানে চুরচুর করে নেব, তাহলে খেতে সুবিধা হবে। তার উপর দিয়ে কিউব কিউব করে কেটে রাখা কয়েকটা সেদ্ধ আলু ছড়িয়ে দেবো। এটাই যদি রাস্তায় থাকাকালীন বলতো তাহলে একটুখানি দই নিয়ে আসতাম, একটুখানি তেঁতুলের চাটনি মতন বানানোর জন্য তেঁতুল নিয়ে আসতাম, তাহলে আরও ভালো হতো। যাই হোক, যা আছে তাই দিয়েই বানিয়ে দিচ্ছি। এবার আলুর ওপর দিয়ে একটুখানি কুচিয়ে রাখা পেঁয়াজ, একটু লেবুর রস, চাট মশলা, নুন আর সেদ্ধ ছোলাগুলোকে ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে ওই গ্রিন চাটনি যেটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। চাটনিটা এই সময় ছড়ানোর সময় মনে হয়েছিল যে চাটনিটা আরেকটু পাতলা হলে ভালো হবে, তাই পরে আমার প্লেটটা বানানোর সময় চাটনিটায় আমি আরেকটু পরিমাণে জল আর একটু পরিমাণে নুন অ্যাড করে নিয়েছিলাম, তো রিকির প্লেটেও আরেকটুখানি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা তোমরাও কি মাঝে মাঝে এরকম করো? মাঝে মাঝে আমাদের ট্র্যাডিশনাল খাবার ছেড়ে মাঝে মাঝে রাত্রেবেলা কি এরকম ছুকছাক খাবার খেয়ে তোমরাও থাকো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও। কি বলো তো, এগুলো রোজ রোজ খাওয়ার জিনিস না, রোজ রোজ খাওয়া শরীরের জন্যও ভালো না, তবে মাঝে মধ্যে খেলে খুব একটা যে ক্ষতি হয় তা কিন্তু না। এই যে চাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আর কি তিনজনে মিলে বসে বসে খাবো। আর তো মোটামুটি কোনো কাজ নেই, কৃষুর জন্য ভাত বানিয়ে নিয়েছি, ওকে একটুখানি পরে খাইয়ে দেবো। আজকে আমরা ডিনারটা অনেকটাই তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু সকালবেলায় ওই ঘর ঝাড়ু পোছা, ঘর পরিষ্কার করতে করতে শরীর একেবারে বড্ড টায়ার্ড, আমার আর শরীর চলছে না। আর কিছুটা এনার্জি বাঁচিয়ে রেখেছি কৃষু সোনাকে খাওয়ানোর জন্য। ওই যে আমাদের খেতে দেখে ও আমার কোলে চলে এসেছে, ও খাবে বলে। এবার যেহেতু চাটনি রয়েছে আর চাটনিটা বড্ড বেশি ঝাল, তাই কৃষুকে দিতে ভয় পাচ্ছিলাম। তার মধ্যে এটা আবার কাঁচা ধনে পাতার চাটনি, খেলে যদি গ্যাস হয়, তাই দিতে চাইছিলাম না। বেছে বেছে একটুখানি আলুর টুকরো দিয়েছিলাম, ওটাই একটু খেলো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ব্লগে।